দর্শক, পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আমি দেখছি মালদ্বীপ থেকে দেখছেন, চট্টগ্রাম থেকে দেখছেন, তাসিন দেখছেন চট্টগ্রাম থেকে। ওকে। দর্শক, আজকের সংবাদটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আমি বলব যে আজকের লাইভটি স্পেশাল হতে যাচ্ছে কিছু বিষয় আলোচনা করতে চাই, যেটা আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আপনারা যারা সবসময় বাংলাদেশের খবরকে একটু এভয়েড করে আন্তর্জাতিক খবর চান, আজকের খবরটি আন্তর্জাতিক এবং বাংলাদেশের মেশাল এবং খুবই ইম্পর্টেন্ট একটি লাইভ সেশন হতে যাচ্ছে। ভারতের জয়শঙ্কর আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন। তিনি বলছেন, বাংলাদেশের মক্কা চুক্তিতে প্রবেশ নিয়ে ভারত চিন্তিত, পর্যবেক্ষণ করছে, উদ্বিগ্ন। পুরো বিষয়টি ভারত তার নজরে রাখছে। কি আসলে তিনি কি ইঙ্গিত করলেন এই বিষয়টি? পাশাপাশি বিভিন্ন বিশ্লেষকরা বলছেন আগামী এক যুগের মধ্যে হতে পারে 5 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে ভারতের বড় আগ্রাসন বা যুদ্ধ শুরু হতে পারে। কিসের ভিত্তিতে তথ্যটি দিলাম আপনাদেরকে? সেই বিষয়টি আপনাদের কিছু তথ্য দিতে চাই। অন্যদিকে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব 4 দেশের মধ্যে সামরিক চুক্তি হতে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশ 3 দেশের এই ব্লকে প্রবেশ করতে পারে, এইরকম আশার কথা শোনা যাচ্ছে। যখন বাংলাদেশের একজন তরুণ পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা বৃহৎ দেশকে বলেন যে বাংলাদেশ কারো দাদাগিরি মানবে না, যখন তিনি বলেন যে বাংলাদেশ আগের জায়গায় ফিরে যাবে না, যখন তিনি বলেন যে বাংলাদেশ আর কারো কাছে মাথা নত করবে না, তখন স্বাভাবিকভাবে যে কারো ঘুম হারাম হতে পারে। কারণ 54 বছর ধরে আমরা সেই বাংলাদেশটিকে দেখছিলাম যারা এই দেশে জন্ম নিল ওই দেশের পারপাস সার্ভ করেছে। কিন্তু নতুন এক পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশকে একটা স্বপ্নের দিকে টেনে নিচ্ছেন, এমনটি ধারণা করা যাচ্ছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ভারতীয় গণমাধ্যমগুলো তাকে নিয়ে নানান রকম মুখরোচক খবর বা তাকে যে কোনোভাবে সরিয়ে দেয় নানান রকম ফন্দি ফিকির করছে। আর সেই ব্যক্তির নাম হুমায়ুন কবির। বাংলাদেশ কি মক্কা চুক্তিতে প্রবেশ করবে? আবার মক্কা চুক্তিতে বাংলাদেশ প্রবেশ করলে বাংলাদেশ লাভ ক্ষতিটা কি হতে পারে? আদৌ কি ভারত বাংলাদেশকে এই ব্লকে যেতে দেবে? আবার যদি ইসরায়েল তুরস্ক যুদ্ধ শুরু হয়ে যায়, ভারত, বাংলাদেশ বা আদার্স দেশগুলো কোন পক্ষে কে দাঁড়াবে, কে কোন জায়গায় অ্যাটাক করে বসতে পারে? একটা পুরো মাত্রায় বিশ্বযুদ্ধের মতো একটা যুদ্ধ শুরুর অনেকগুলো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেই বিষয়গুলো একটা একটা করে আপনাদের বলার চেষ্টা করব। আমাদের রণধীর জয়সওয়াল, আপনারা জানেন, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তো এই রণধীর জয়সওয়াল বলছেন যে তারা মক্কা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নজরদারিতে রাখছে। মানে বাংলাদেশ যে মক্কা চুক্তিতে প্রবেশ করতে চায়, এটাকে তারা নজরদারিতে রাখছে। কত ভয়ঙ্কর ব্যাপার! বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সে কোন জায়গায় যাবে, কোন জায়গায় চুক্তিতে প্রবেশ করবে, এটা নজরদারি করছে কে? আমাদের প্রতিবেশী দেশ ভারত। মানে ওদের স্পর্ধা কি? শুরু করি। তো জয়সওয়ালের বক্তব্যটি আমরা বুঝলাম তারা বাংলাদেশের ব্যাপারে নজরদারি চালাচ্ছে, যাতে বাংলাদেশ মক্কা চুক্তিতে প্রবেশ না করে, বা বাংলাদেশের উদ্দেশ্য এই বিষয়গুলো নিয়ে। আমাদের প্রশ্ন হতে পারে না, গত 54-55 বছর ভারত আমাদের বন্ধু দাবি করেও কি দিয়েছে? যারা ভারতের বন্ধু আছেন তারা প্রশ্নটা একবার নিজেকে করেন তো। বাংলাদেশের সামরিক খাতে ভারত কি দিয়েছে? বলবেন একটাই, ভারত বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে। এর উত্তর তো দিয়ে দিয়েছে রাজীব গান্ধীর কন্যা, সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী, যে মূলত পাকিস্তানকে দুর্বল করার জন্য, পাকিস্তানকে ভাঙার জন্য ইন্দিরা গান্ধী বাংলাদেশের এই লড়াইটাকে বা এই যুদ্ধটাকে ইস্যু হিসেবে কাজ করেছে। অর্থাৎ ভারত পাকিস্তানকে দুর্বল করার জন্য এই মুক্তিযুদ্ধ নামক যুদ্ধটাকে করিয়েছিল। এটা কিন্তু ভারতের আমার কথা না, এটা ভারতের প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য। সাম্প্রতিক সময় পুরো ভারতে এটা আলোচনা আসছিল। তার মানে এটাকে তারা এখন বলছে আমাদের বন্ধুত্বের প্রমাণ। আসেন, বিভিন্ন বিশ্লেষক বলছেন
ইসরায়েল এবং তুরস্কের মধ্যে একটা বড় যুদ্ধ বাঁচতে যাচ্ছে। দুই দেশ সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশকেও সৌদি আরব, তুরস্ক মক্কা চুক্তিতে টানছে এবং বাংলাদেশ সেখানে যাওয়ার বিভিন্ন রকম বিষয়গুলোকে নিয়ে বিবেচনা করছে। আমি ভেতর থেকে যে তথ্যগুলো পেয়েছি, যেগুলো এখনো গণমাধ্যমে আসেনি, সেখানে বাংলাদেশ এই বিষয়টিকে পজিটিভ অর্থে দেখছে। তারা মক্কা চুক্তিতে প্রবেশের চিন্তা করছে। এটা ভারতের জন্য টেনশনের কারণ হয়ে গেছে। শুনতে পাচ্ছেন আশা করি। তো কেন বিষয়টা, এখন কি হচ্ছে এই বিষয়টা নিয়ে আগে চিন্তা করলে। মক্কা চুক্তিতে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক প্রবেশ করেছে। সামনে এটা কিন্তু অনেকে বলে ইরানের বিরুদ্ধে না, এটা ইরানের বিরুদ্ধে না, এটা আগামী দিনে ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের পরিকল্পনা এবং ইসরায়েল থেকে রক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম। এখানে ইরান বিরোধী কোনো চিন্তা নেই এই জোটের, আমার যতটুকু তথ্য জানা আছে। এখানে বাংলাদেশকে কেন চাচ্ছে তারা? বাংলাদেশের একটা সাহসী সেনাবাহিনী আছে, যদিও তাদের প্রযুক্তিগত ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশ ৫৪ বছর ধরে শুধু চেতনা লালন করেছে, আর চেতনা বিক্রি করেছে, চেতনাকে চাষ করেছে, চেতনাকে মাথায় মেখে ঘুরেছে। ভালো অস্ত্র নেই, ড্রোন নেই, মিসাইল নেই, যুদ্ধ বিমান নেই, কিচ্ছু নেই। প্রতিরক্ষা ব্যবস্থা নেই, এয়ারক্রাফট নেই, কি আছে আমাদের? কিচ্ছু নেই, এক প্রকার কিছু নাই। মিয়ানমারে যা আছে তাও আমাদের নাই। কিন্তু বাংলাদেশে আছে একটা খুব সাহসী সেনাবাহিনী, যারা রীতিমতো বর্ডারে ভারতকে শুইয়ে দিয়ে নিজের বর্ডারকে পাহারা দিয়েছে। রৌমারি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যেখানে বাংলাদেশের মুখোমুখি ভারত হয়েছে, সেখানে তারা ধোলাই খেয়েছে। বাংলাদেশ পরাজিত হয়নি এই বৃহৎ দেশ বলেও। কিন্তু এই সেনাবাহিনীকে ৫৪ বছর ধরে বারবারই ওই দেশটি পলিটিশিয়ানদের মাধ্যমে তাদের গ্রিপে আটকে রেখেছে। কখনো অতিরিক্ত লোভ দেখিয়ে কিনে ফেলেছে, কখনো ওই দেশের এজেন্সিগুলো বাংলাদেশের সেনাবাহিনীকে কন্ট্রোল করেছে। যারা যোগ্য তাদেরকে জেলে ঢুকিয়েছে, যারা যোগ্য তাদেরকে পিলখানায় হত্যা করেছে, যারা যোগ্য, যারা দেশপ্রেমিক, কোনো না কোনো ভাবে তাদেরকে উপরে ওঠার সময় ছিটে ফেলে দিয়েছে। এটা বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, বিভিন্ন সরকারের আমলে অনেক যোগ্য সেনা প্রধানদেরকে উঠে আসার, যাদেরকে তৈরি করছে রাষ্ট্র, হঠাৎ করে তাদেরকে খেয়ে ফেলতে হয়েছে। কারণ ভারত সেনাবাহিনীর ব্যাপারে সবসময় নজরদারিতে ছিল, আজকে না, গত ১৫ বছর বলে না, একদম প্রথম থেকে। কারণ ভারত চায়নি বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকুক, তারপরও সেটা তৈরি হয়েছে। এরপর বাংলাদেশের সেনাবাহিনীকে প্রতি মুহূর্ত কন্ট্রোল করতো ভারতের এজেন্সিগুলো, যে কোন অফিসারটা টপ ২০ জন বা ৫০ জন অফিসারকে টার্গেট করে রাখে, কে আগামীতে সেনাপ্রধান হবে, কে জিওসি হবে, কে চিফ অফ স্টাফ হবে, এই বিষয়গুলো তারা জানে, বা তারা এই বিষয়গুলো নজরদারিতে রাখে এবং তাদের মধ্যে কাজ করে। তো যারা দেশপ্রেমিক, একটু ইসলাম বিশ্বাসী, বা যারা ভারতের কাছে মাথা বিক্রি করবে না, এই লোকগুলোকে কোনো না কোনো অজুহাতে ওই লিস্ট থেকে ছেড়ে ফেলে দিত। আসতো এমন ব্যক্তিরা যারা ভারতের সঙ্গে আতাত করে চলবে। এর মধ্যে কিছু ব্যক্তি বেরিয়ে আসেনি বলবো না, তারা কিছু করতে পারেনি। তাদেরকে সেইভাবে রাষ্ট্র সহযোগিতা করেনি বা সরকার করেনি, কারণ সরকার ভারতের কন্ট্রোলে ছিল। আসেন মোদ্দা কথায়, ভারত এখন বাংলাদেশের এই বিষয়টিকে খুব সিরিয়াস দেখছে, যে বাংলাদেশ মক্কা চুক্তিতে যাবে কিনা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে অনেক কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বাংলাদেশের লাভটা হলো এই জোটে যদি বাংলাদেশ প্রবেশ করে মুসলিম ন্যাটোর আদলে, এটা মুসলিম ন্যাটো হতে যাচ্ছে হয়তোবা, কারণ এরদোয়ান বলছেন এখানে আরো অনেক রাষ্ট্র জড়িত হবে, জড়াবে। ভারত আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে বাংলাদেশে একটা বড় অ্যাটাকে আসতে পারে, বিভিন্ন আলোচনা বলা হচ্ছে। কারণ ভারত ৫৪ বছর ধরে এই দেশে যে রাজনীতিবিদদেরকে তৈরি করেছিল ভারতের আধিপত্যকে মেনে নিতে, ভারতের চামচামি করতে, ভারতের হেজিমনিকে তাদের রাজনীতির কি বলবো মূল প্রেরণা হিসেবে ধরার জন্য, তাদের পতন হয়ে গেছে। ভারত গত ১৫.৫ বছর ধরে আওয়ামী লীগকে যেভাবে পেলে পুষে তৈরি করেছে, সেই আওয়ামী লীগের পতন হয়ে গেছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। বর্তমানে যে সরকার ক্ষমতায় বসে, তাদের অন্যতম একজন মাস্টারমাইন্ড তারেক রহমান, তিনি ভারতের এই আধিপত্যের বিরুদ্ধে মনোভাবী একজন লোক। এবং দেখবেন তারেক রহমানের বর্তমান মন্ত্রী পরিষদে অনেক ভারত প্রেমী আছে। টুডে টুমোরো এরা থাকবে না, আমার বিশ্বাস। অনেকে আমাকে এই জন্য বলেন আমি গুপ্ত জামাতি, অনেকে আমাকে বলেন। আগে একটু বলে নেই, বিএনপিতে দুটো ফর্মুলা আছে, একটা হলো ভারত ঘেঁষা, একটা হলো ইসলাম ঘেঁষা। যদি তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধটা শুরু হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে ভারত পাকিস্তান অ্যাটাক করে বসবে। কারণ তুরস্ককে যারা সহযোগিতা করবে, অন্যতম দেশের মধ্যে পাকিস্তান একটি দেশ।
একই সময় আমেরিকা ইরানে আবারও অ্যাটাক করে বসবে। পাশাপাশি বাংলাদেশ ভারত দ্বারা আক্রান্ত হবে। অর্থাৎ ইসরায়েল তুরস্কের সাথে যুদ্ধে জড়িয়ে পড়লে তুরস্ককে যারা সাহায্য করতে পারে প্রতিবেশী দেশগুলো তাদের সাথে অ্যাটাকে জড়িয়ে যাবে। সেম পাকিস্তানকে বিজি করবে ভারত, ইরানকে বিজি করবে আমেরিকা, পাশাপাশি ভারতের একটা অংশ বাংলাদেশকে বিজি রাখবে। যদিও বাংলাদেশ তুরস্ককে সাহায্যে হয়তো এগিয়ে আসবে না, কিন্তু যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নেই, আবার তারেক রহমান সরকারের যে চিন্তা চেতনা বা তার যে বক্তব্য বা তার বর্তমান প্রেক্ষাপট আপনারা যা দেখছেন হয়তো এটা থাকবে না। তারেক রহমান তার অবস্থাটাকে তৈরি করছেন ধীরে ধীরে। এই মুহূর্তে যে চয়েসগুলো তিনি রাষ্ট্রে দেখাচ্ছেন হয়তো থাকবে না, কারণ তাকে যতটুকু দেখেছি, যতটুকু তাকে নিয়ে আমার জানাশোনা ব্যক্তিগতভাবে, তিনি এই প্রক্রিয়া রাষ্ট্র চালানোর ব্যক্তি নন। বর্তমান বিএনপি দুরবস্থা নিয়ে আমরা অনেক কথা বলছি, আমাদেরকে দুরবস্থার বক্তব্য তোলার জন্য অনেকে অনেক রকম তকমা দিচ্ছেন, যেটা বলছিলাম আর আটকে গেল। বিএনপির দুটো ফরম্যাট আছে, একটা হলো ভারত ঘেঁষা, আর একটা হলো ইসলামপন্থী দেশপ্রেমিক। তো আমরা যারা ইসলাম পক্ষের এবং দেশপ্রেমিক গ্রুপের লোক, আমাদের কাছে বাংলাদেশ ফার্স্ট, তাদেরকে দেখবেন গুপ্ত জামাতি বলা হচ্ছে। কারা বলছে? ওই গ্রুপটি, প্রথম আলো, ডেইলি স্টার, বাম, রামপন্থী বিএনপিরা, এবং আওয়ামী লীগ তো আছে সঙ্গে। এবং এই পুরো প্ল্যানটা কিন্তু দিল্লি এবং তার ন্যারেটিভ উৎপাদনকারী গণমাধ্যমরা, এই দেখবেন জামাতি, গুপ্ত, এই শব্দগুলো বলছে। বিএনপির মধ্যে অনেকেই আতঙ্কিত এখন, যে যারা একটু ইসলাম পক্ষের তারা ভয়ে কথা বলছে না, যারা একটু ভারত বিরোধী তারা চুপচাপ থাকছে। এই ভারত নিয়ে কথা বললে তো আমাকে জামাতি বলবে, গুপ্ত বলবে, কারণ ভারত ইস্যু তো বিএনপি না, এটা একমাত্র জামাতের। সেটা কি এরকম? অবশ্যই নয়। কিন্তু আমাদের কাছে এগুলো ধর্তব্যের না। আপনি আমাকে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, তাবলিগি বলেন, হেফাজতি বলেন, বিএনপি বলেন, কিচ্ছু যায় আসে না। আমার কাছে রাষ্ট্র সবার আগে। কারণ কোনো দল থেকে তো আমি এটা নেব না, কোনো দল থেকে তো কোনো পদ নেব না, কোনো দল থেকে তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদও নেব না, কিচ্ছু নেব না। সো আমি কেন মুখ বন্ধ রাখবো বলেন? যদি আমার নিয়ত থাকে কিছু নেওয়ার, এই ধরেন ভোলা বরিশাল সেতু, এটা নিয়ে দুটো পক্ষ তৈরি হয়েছে। একটা পক্ষ বলছে যে মেহেন্দিগঞ্জ, হিজলা, রহমতগঞ্জ দিয়ে যে রুটটা হবে এটাই ঠিক। একটা গ্রুপ বলছে ভোলা বরিশালের ব্রিজ হোক। একটা গ্রুপ বলছে যে মেহেন্দিগঞ্জ দিয়ে 3 ডবল রাস্তা পার হয়ে ভোলাবাসীকে বরিশাল যেতে হবে। কিন্তু যেই পথটা এখন বরিশাল দিয়ে 40 কিলোমিটারের, ভোলা বরিশালের দূরত্ব 40 কিলোমিটার, এটা 100 কিলোমিটার হয়ে যাবে ওই পথ দিয়ে। অথচ ভোলার গ্যাস নিয়ে বাংলাদেশ, মানে ভোলার গ্যাসের উপর বাংলাদেশ এখন দাঁড়াচ্ছে বা দাঁড়িয়ে আছে। ভোলা থেকে বিদ্যুৎ নিচ্ছে গ্যাসের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ, ভোলাকে কিছু দিচ্ছে না, দিচ্ছে মেহেদিগঞ্জকে। আবার কেন? কারণ ভোলার পলিটিশিয়ানরা অধিকাংশই যারা নির্বাচিত হয়েছেন অধিকাংশই আবার লঞ্চ ব্যবসা করেন। খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা? যারা লঞ্চ ব্যবসা করেন তারা কি ব্রিজ চাইবেন? স্বাভাবিকতা চাইবেন না। এদেশের মানে ভোলার যে মানুষগুলো, আমার কাছে একটু মনে হয় একটু মাথার মধ্যে তাদের সমস্যা আছে। তারা নিজেরাই কিন্তু এদেরকে নেতা নির্বাচিত করেন ভোট দিয়ে, আবার তারাই অনেক বড় বড় কথা বলেন, কিন্তু নেপথ্যে তারা সেই বাস্তবায়নের চেষ্টা করেন না। তো এরকম একটা জাতির জন্য কি হতে পারে? আশা করি বুঝতে পারছেন আমার উদাহরণটা কোন দিক থেকে আমি কোথায় দেওয়ার চেষ্টা করছি। তো বিষয়টা হলো, তো এই জাতি তার বন্ধুকে শত্রু বানায়, শত্রুকে বন্ধু বানায়। যারা বাংলাদেশে ইসলাম প্রেমী আছে এবং বিএনপি যারা ইসলাম প্রেমী আছে, তারা কখনো চায় না বাংলাদেশ ভারতের কাছে আগের মতো মাথা বিক্রি করুক। তারা চায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াক। আর যারা বাম, রাম এবং ভারতপন্থী, বিএনপি বা আওয়ামী লীগ যে ঘটনারই হোক, তারা চায় পূর্বের মতোই বাংলাদেশ চলুক। তাই আমাদেরকে এখন তকমা দেওয়া শুরু করছে। এইসব তকমা আমাদের কিছু যায় আসে না। আসেন, এখন ইসরায়েল তুরস্ক যদি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে পাকিস্তানে ভারতের অ্যাটাক শুরু হবে। সেজন্য ইসরায়েল ভারতকে সেভাবে প্রস্তুত করছে। ইরানে আমেরিকার অ্যাটাক চলে আসবে, ইরানকে বিজি রাখবে। যদি বাংলাদেশ আক্রান্ত হয় ভারত দ্বারা, কি হবে? যেহেতু শেখ হাসিনা বাংলাদেশে নেই, তারেক রহমান ভারতকে এখনো, মানে কি বলবো, ওই চোখে দেখছে না, ভারতীয় চোখে। তারেক রহমান দেখছে বাংলাদেশ ফার্স্ট নীতিতে, মানে ভারতকে, অর্থাৎ আগে বাংলাদেশ পরে ভারত। এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাদের হুমায়ুন কবিরের যে বক্তব্যগুলো পাচ্ছি, যে পূর্বের সেই ব্যবস্থায় বাংলাদেশ ফিরে যাবে না, সেই নতজনের সিস্টেমে বাংলাদেশ ফিরে যাবে না, বাংলাদেশ কারো আধিপত্য মেনে নেবে না, এই যে কথাগুলো বলছে, এতে করে ভারতের দিল্লিতে ভূমিকম্প হয়ে যাচ্ছে। আল্লাহ ভালো জানে হুমায়ুন কবির ভাই কয়েকদিন ঠিক থাকতে পারে।
আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, খুব পছন্দ করি। দেশপ্রেমিক একজন লোক। দায়িত্ব নিয়ে বলছি হুমায়ূন ভাইয়ের ব্যাপারে। খুবই ভালো, অনেস্ট, দেশপ্রেমিক। তো বিষয়টা কি দাঁড়ালো? বাংলাদেশকে ৫-১০ বছরের মধ্যে বড় কোনো অ্যাটাক করতে পারে ভারত। তাহলে এই পরিকল্পনাটি মাথায় নিয়ে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে আগামী সময়ের জন্য। আবারও শুরু হচ্ছে, আমি লম্বা করব না লাইফটাকে। এটাকে মাথায় নিয়ে বাংলাদেশকে রেডি হতে হবে যে ভারত আগামী ৫-১০ বছরের মধ্যে আমার দেশে আক্রমণ করতে পারে। তাহলে বাংলাদেশ কি করবে? এই চুক্তিতে, মক্কা চুক্তিতে দ্রুত প্রবেশ করতে হবে। কারণ মক্কা চুক্তিতে বলা আছে যে এই দেশে নেটোর মতো যে বাংলাদেশে আক্রমণ করলে তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এটা তাদের নিজেদের আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তার মানে তুরস্ক, পাকিস্তান ও বাংলাদেশের পাশে দাঁড়াবে। বাংলাদেশকে রক্ষার এখন একমাত্র পথ হলো চীন, পাকিস্তান, তুরস্কের মতো শক্তিশালী দেশের সাথে সম্পর্ক সৃষ্টি করা। পাশাপাশি মক্কা চুক্তিতে বাংলাদেশ প্রবেশ করলে সৌদি আরব নামক যে দেশটি আছে, অডেল টাকার পাহাড়, এদের টাকায় বাংলাদেশের সেনাবাহিনী আরো আপগ্রেড হবে, আরো আধুনিক অস্ত্র পাবে। পাকিস্তানকে বলতে হবে যে এই চুক্তিতে আমরা প্রবেশ করবো, একটা চুক্তি শর্ত আছে কি, তোমাদের 20টা নিউক্লিয়ার আমাদের দেশে শুধু বসায় রাখো। পাকিস্তানের যে 1-1.5 নিউক্লিয়ার আছে এখান থেকে 1-1.5 জন্য বাংলাদেশে রাখা হয় এবং পাকিস্তানি সেটা মেনটেনেন্স করবে। বাংলাদেশকে মাথায় রাখতে হবে, যেহেতু ভারত তার সবচেয়ে প্রিয় পাত্রী শেখ হাসিনাকে হারিয়েছে। ভারত 54 বছর ধরে বাংলাদেশে যে ইনভেস্ট করেছে এবং এই দেশ কন্ট্রোলে রাখার জন্য যা যা করেছে, 24শে জুলাই আন্দোলন সেই ভারতের পুরো পরিকল্পনা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশ আগামীতে পেছনে ফিরে যাবে না। বাংলাদেশে বিএনপির পরবর্তী যদি বিএনপি ক্ষমতা না থাকে, আসবে জামাত। তো মানে না মানে কাগজে লিখে রাখেন। এবং জামাত বিএনপি যদি ঠিক থাকে, তাদের মধ্যে যদি ফাটল না ধরে, আওয়ামী লীগ বাংলাদেশে কখনো ক্ষমতা আসবে না। তো এটা কাগজে লিখে রাখেন। অনেকে আমাকে বলেন আপনি জামাতের পক্ষে অনেক সময় কথা বলেন। আমি কেন বলি জানেন? আমি বাংলাদেশে আওয়ামী লীগ আসুক এটা চাই না। বাংলাদেশের ভারতপন্থী, রামপন্থী, বামপন্থী আসুক চাই না। তাই আমি সবসময় মনে করি বিএনপির যে ভ্যানগার্ড জামাত, বিএনপি আর জামাতকে আমি এক পরিবারের 2 ভাই মনে করি। এটা আমার ওপিনিয়ন বা আমার বক্তব্য বা এটা আমার ধারণা, অ্যাজাম্পশন, যেটাই বলেন না কেন। আপনারা অনেকেই বিএনপির লোকেরা জামাতকে গালিগালাজ করেন, আমি করি না। আমি বিএনপিকেও গালি দিতে দেই না, জামাতকেও গালি দিতে পছন্দ করি না। কারণ কি, 15-16 বছরে এই 2টো দলকে আমি খুব কাছ থেকে দেখছি। তাই আমি চাই 2টো দলের মধ্যে ঐক্যটা থাকুক। এতে আপনি আমাকে জামাতি মনে করেন বা বিএনপি মনে করেন, যা মনে করেন, কিচ্ছু যায় আসে না। কেন? বিএনপি জামাত যতদিন এক থাকবে, আওয়ামী লীগ আসবে না, ভারত আসতে পারবে না। আর বিশেষ করে তারেক রহমান যদি চেয়ারে থাকেন, আমি বিশ্বাস করি ভারতের স্বপ্ন বাংলাদেশে পূরণ হবে না। এখন হয়তো অনেকে তারেক রহমানের সমালোচনা করবেন, কারণ তারেক রহমান একটা চুক্তিতেই দেশে প্রবেশ করছে। তাকে তার জায়গা তৈরি করতে হলে অনেক সময় নিয়ে কাজ করে একটা জায়গায় বসতে হবে। কারণ এখনো বিএনপির বিশাল একটা ভারত প্রেমীরা এই সরকারে আছে, যাদেরকে তারেক রহমান চাইলে একদিনে সরাতে পারবেন না। সময় নিতে হবে তাকে। একদিনে সরাতে গেলে তার বাবার পরিণতি হতে পারে তাকে। তিনি অনেক কৌশলে কাজ করছেন। 1, 2, বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ নয়, বাংলাদেশের শান্তির জন্যই সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করতে হবে। কারণ বাংলাদেশ যদি শক্তিশালী হয়, ভারত আগাবে না। বাংলাদেশ যদি দুর্বল হয়, ভারত বাংলাদেশে অ্যাডভেঞ্চার করবে। পাকিস্তানের সাথে একটা চুক্তি করতেই পারে, যদি এই মক্কা চুক্তিটি হয়ে যায়। তুরস্ক আমাদের আপগ্রেড অস্ত্র দেবে, সামরিক অস্ত্র দেবে। পাকিস্তান প্রয়োজনে কিছু মিসাইল আমাদের দেশ, অর্থাৎ কি বলবো, নিউক্লিয়ার আমাদের দেশে সেট করে রাখতে পারে, যে তোমাদের সামরিক চুক্তি হলে যেটা হতেই পারে। যেমন নেটোর নিউক্লিয়ার তুরস্কে আছে, নেটোর নিউক্লিয়ার, বুঝছেন, আমেরিকার নিউক্লিয়ার তুরস্কে আছে। এটা তুরস্কের তৈরি নয়, এটা নেটোর, তুরস্কে আছে মার্কিন বেজে। তো এরকম পাকিস্তানের বা তুরস্কের বা চীনের বেজ বাংলাদেশে তৈরি হতেই পারে। তখন কি ভারত সাহস করবে? করবে না। তো বড় দেশগুলোকে কখনো কখনো এভাবেই শায়েস্তা করা যায়। যেমন ধরেন উত্তর কোরিয়া, আমেরিকার প্রধান শত্রু মনে হলেও আমেরিকা দেশটিকে ঘাটে না। কারণ কি, তার হাতে সবকিছু আছে, নিউক্লিয়ার এবং মিসাইলের ভান্ডার, সাম্রাজ্য। আজকে যদি ইরানের হাতে নিউক্লিয়ার থাকতো, ইসরায়েল আমেরিকা সাহস করতো না। দেখেন পাকিস্তানে কেউ সাহস করে না, কারণ কিছু থাকুক আর না থাকুক, নিউক্লিয়ার আছে। তো বিষয়টা হলো বাংলাদেশকে তার সার্বভৌমত্ব বা মানচিত্রকে ধরে রাখতে হলে অনেক বড় পরিকল্পনা করে এগুতে হবে। যেই সরকারি কাজটি করবে, জনগণ তার পক্ষে থাকবে, মাথায় রাখবেন। প্রথম আলো, ডেইলি স্টার, যার বিরুদ্ধে নিউজ করবে মনে করবেন সেই দেশের প্রেমিক, দেশপ্রেমিক, সে দেশের পক্ষে আছে। যারা এটা বোঝেন তো বোঝেন, যারা না বোঝেন তারা এখন যা করেন করতে পারেন, আপত্তি নাই।
তো এখন বাংলাদেশকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। মক্কা চুক্তি শুধু প্রবেশ না, বাংলাদেশকে তার প্রতিবেশীদের সাথে, আমরা চাই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো থাকুক। কিন্তু ভারতের ওই পরামর্শ নেওয়া যাবে না। তুমি নিউক্লিয়ার কিনো না, তুমি ওইটা করো না, তুমি জে-10C কিনো না, 17 থান্ডার এনো না, তুর্কি ড্রোন কিনো না। ভারতের ওই পরামর্শ নেওয়া যাবেই না। বাংলাদেশের সেনাবাহিনীকে বিশ্বমানের করতে বাংলাদেশ সরকারকে যা করা সব করবে। ভারতের কোনো প্রেসক্রিপশন নেওয়া যাবে না। হ্যাঁ, ভারতের সাথে আমাদের কি হতে পারে? সীমান্তের বিষয়গুলো, তিস্তা বিষয়গুলো, পানির সুষম বন্টন কেন্দ্রিক, আমাদের ২ দেশের মধ্যে বন্দি বিনিময় ইস্যুতে, জলবায়ু ইস্যুতে, আমাদের যে খাদ্য ঘাটতি পূরণের বিষয়গুলোতে বন্ধুত্ব থাকবে ভারত। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আমরা ভারতের শত্রু নই। কিন্তু ভারত যদি ডমিনেট করতে চায়, ভারত যদি মনে করে পুতুল রাষ্ট্রপ্রধান বসিয়ে সারা জীবন কন্ট্রোল করবো, এটা সিকিম বানাবো, হায়দ্রাবাদ বানাবো, আমরা এটাকে মানব না। তাই তারেক রহমান সরকারের কাছে কিছু দাবি থাকবে যে আমরা জনগণ আপনার পাশে আছি। কে কি বললো সেটা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না। আপনি সঠিক পথে আছেন এখনো বিশ্বাস করি। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো আমরা সেলুট জানাচ্ছি। যারা শত্রুতা করে ১৫ বছর এই দেশের মানুষের উপর জুলুম করেছে, যেই দেশ একটি অবৈধ শাসককে বসিয়ে রেখেছে, সেই দেশ আমাদের বন্ধু হতে পারে না। প্রয়োজনে সেই দেশকে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের জনগণের অধিকার নিয়ে সেই দেশকে একবার হলেও বলতে হবে যে আমরা ভুল করেছি হাসিনাকে ক্ষমতায় বসিয়ে রেখে। আমরা বাংলাদেশের বন্ধু হতে চাই সমতার ভিত্তিতে। যখন ভারত এই কথাটি বলবে আমরা ভারতের দিকে হাত বাড়িয়ে দেব, নতুবা নয়। আল্লাহ হাফেজ।